ওয়েল, আজ আমরা পোলার ইকুয়েশন অফ এ সার্কেল শুরু করব। তো এখানে একটা সার্কেলের পোলার ইকুয়েশন আমরা কি করে বার করব? তাহলে মনে করছি যে এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লাইন ও এক্স, আর সার্কেলটা মনে করো এরকম আছে, ঠিক আছে? তাহলে সার্কেলের সেন্টার থাকবে একটা, স্থানাঙ্ক দিচ্ছি আমরা সি কমা আলফা। তা সিটা কি? এটা হচ্ছে এইটা, আর আলফা হচ্ছে এইটা, আমাদের ইনিশিয়াল লাইনের সাথে যে কোণটা করে আছে, ঠিক আছে? এবার যার সমীকরণ বার করতে হয় তার উপর আমরা কার্তেশীয় থাকলে এক্স ওয়াই ধরি, আর এখানে কি ধরবো? আর থিটা। তাহলে ধরি পি আর থিটা একটা পয়েন্ট সার্কেলটার উপর। তাহলে এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আর, আর এই টোটালটা হচ্ছে থিটা। তাহলে এইটুকু কত হবে? তাহলে থিটা মাইনাস আলফা, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমাদের রেডিয়াস, এটাকে এ বলছি। তাহলে এই হচ্ছে আমাদের সার্কেল। তাহলে ইকুয়েশনটা কি হবে? এবার আমাদের পোলার ফর্মে যদি তিনটে পয়েন্ট দেওয়া থাকে, এটা নিশ্চয়ই অরিজিন, তাই তো, 0 0, তাহলে এখানে আমাদের এই দুটো পয়েন্ট দেওয়া আছে। এইবার একটা ত্রিভুজের, আমরা আগের দিন সেই সরলরেখা বলতে গিয়ে বলেছিলাম, একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর স্কোয়ার যদি করি আমরা, তাহলে সমান দিয়ে লিখতে পারি অপর বাহু দুটোর স্কোয়ারের সমষ্টি মাইনাস 2 ইন্টু ওদের গুণফল ইন্টু কস ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এই তো, তাহলে আমরা লিখতে পারি এখানে আমি যদি নাম দিই এ, তাহলে এপি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার মাইনাস 2OA ইন্টু ওপি ইন্টু কস ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, অর্থাৎ থিটা মাইনাস আলফা, ঠিক আছে? দিস ইমপ্লাই, তাহলে এটা কত আসছে? এপি মানে কি? এ স্কোয়ার মানে ব্যাসার্ধ স্কোয়ার ইকুয়াল টু ও এ মানে হচ্ছে সি স্কোয়ার, তাই তো? ও মানে সি আছে এখানে, এটা সি তো, আর ওপি মানে আর মাইনাস, তাহলে এটা কি হবে? 2CR হবে ইন্টু কস থিটা মাইনাস আলফা, এটা হবে। দ্যাট ইজ, আমি যদি এটাকে ওই পাশে নিয়ে চলে যাই তাহলে কি দাঁড়াবে? আর ওই পাশে লিখছি আগে, আর স্কোয়ার মাইনাস 2CR কস থিটা মাইনাস আলফা প্লাস সি স্কোয়ার আর এই মাইনাস এ স্কোয়ার সমান 0 হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ সার্কেল ইন পোলার কোঅর্ডিনেট। তাহলে এই সার্কেলটার সেন্টার কত? সি কমা আলফা, তাই তো, আর রেডিয়াস কত? এ। এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম অফ এ সার্কেল। এবার বিভিন্ন কেস, 1 নম্বর কেস দেখছি আমরা, মানে এই যে ইনিশিয়াল লাইনটা আছে, এই ইনিশিয়াল লাইনটা যদি এই বরাবর থাকতো, অর্থাৎ সি বরাবর, অর্থাৎ কেন্দ্রের ওপর যেত, তাহলে আলফা কত? তাহলে আমরা আলফা কোনটা, কাকে আলফা বলছি? এই সি মানে এই লাইনটা এই ইনিশিয়াল লাইনের সঙ্গে যে কোণ করছে তাকে আমরা আলফা বলছি। তাহলে যদি ইনিশিয়াল লাইনটা পুরোপুরি এর সাথে সমান হয়ে যায় তাহলে তো আলফা 0 হয়ে গেল। তাহলে আলফা 0, তাহলে সমীকরণটা কেমন হবে? আর স্কোয়ার মাইনাস 2CR কস থিটা মাইনাস 0 প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে সেই সার্কেলটার ইকুয়েশন, যে সার্কেলটার সেন্টারটা কি আছে? ইনিশিয়াল লাইনের ওপর থাকবে, ইনিশিয়াল লাইনের ওপর আছে। তাহলে সমীকরণটা হচ্ছে এইটা। কেস 2, যদি এই যে ইনিশিয়াল পয়েন্ট বা ফিক্সড পয়েন্টটা, এটা যদি সার্কেলের ওপর চলে আসে, মানে এটা যদি এখানে না থাকতে এখানে থাকতো বা এখানে থাকতো, ঠিক আছে, মানে সার্কেলের ওপর চলে আসছে, তাহলে সার্কেলের ওপর চলে আসে, তাহলে এই সি কি হবে? এখান থেকে এইটুকু সি হবে সেক্ষেত্রে, তাহলে সি আর এ সেক্ষেত্রে কিন্তু সমান, অর্থাৎ দুটোই রেডিয়াস হয়ে যাচ্ছে, তাহলে সি আর এ সমান। তাহলে সি আর, আমি যদি এই সমীকরণটা সি আর এ সমান করে দিই, তাহলে কি আসবে? আর স্কোয়ার মাইনাস 2, সি এর মান আমরা তাহলে এ করতে পারি, তো সেক্ষেত্রে 2AR cos থিটা মাইনাস আলফা, আর এটা সি এ স্কোয়ারে যাবে, মাইনাস এ স্কোয়ার 0 হয়ে যাবে, তাহলে ওটা দ্যাট ইজ কি থাকছে এখান থেকে? আর স্কোয়ার ইকুয়াল টু 2AR, একটা তাহলে কেটে যাবে, তাহলে আর ইকুয়াল টু 2A cos থিটা মাইনাস আলফা, কারণ একটা আর কমন নিয়ে ওই পাশে শূন্য হয়ে যাচ্ছে,
তাহলে আমাদের সমীকরণটা আসছে এইটা। তাহলে এটা কার সমীকরণ? যদি ইনিশিয়াল মানে ফিক্সড পয়েন্টটা সার্কেলের উপরে থাকে, ঠিক আছে। এবার তাহলে সার্কেলের উপর আস, তাহলে সমীকরণটা এরকম দাঁড়াচ্ছে। এবার সার্কেলের উপর আছে, এবার ফিগার আবার সেই আগেটার মতো ফিক্সড পয়েন্ট সার্কেলের উপরে আছে, আবার ইনিশিয়াল লাইনটা আবার এই বরাবরই আছে, তোমার সেক্ষেত্রে আলফাও 0 হবে। তাহলে 3 নম্বর কেস ওটা। তাহলে আর ইকুয়াল টু তাহলে হবে আমাদের সার্কেলের উপর আছে মানে সমীকরণটা এমন হবে 2a cos থিটা মাইনাস আলফা, আবার ফিক্সড পয়েন্ট আবার ইনিশিয়াল লাইনটা সেন্টারের উপর যাচ্ছে, তাহলে আলফা ইকুয়াল টু 0, তাহলে cos থিটা। তাহলে এই যে 3 নম্বর কেসটা বললাম, এটা হচ্ছে সেই বৃত্তের সমীকরণ যার ইনিশিয়াল মানে ফিক্সড পয়েন্ট পোল, যাকে আমরা পোল বলি, পোলটা সার্কেলের উপরে আছে আর ইনিশিয়াল লাইনটা সেন্টারের উপর দেয়, অর্থাৎ এক কথা সেন্টারটা ইনিশিয়াল লাইনের উপর আছে এবং পোলটা বা ফিক্সড পয়েন্টটা সার্কেলের উপর আছে। তাহলে সমীকরণটা হবে আর ইকুয়াল টু 2a cos থিটা। ঠিক আছে। 4 নম্বর কেস, এটা কি? যদি এই সার্কেলটা এমন না হয়ে যদি এমন থাকতো, এই যে ইনিশিয়াল লাইন ছিল, যদি এরকম স্পর্শ করে থাকতো ইনিশিয়াল লাইনটাকে, তাহলে ব্যাপারটা কেমন হতো? তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা সি কমা আলফা, এটা সি, আর এইটা হচ্ছে আমাদের রেডিয়াস এ, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের সি এর মানটাই পেয়ে যাবো এর মাধ্যমে, কারণ এটা এটা হচ্ছে আমাদের আলফা। তাহলে আমরা লিখতে পারি, দেখো সি ইকুয়াল লিখতে পারি এ ইন্টু সি বাই এ, এর লিখতে পারি, দেখো আমরা এর মাধ্যমে লিখতে চাইছি। তাহলে এ ইন্টু, আমি যে এই এটা নিশ্চয়ই সমকোণ, এক সমকোণ স্পর্শকার ব্যাসার্ধ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, আর এর সামনে এটা লম্ব হবে, তাহলে তাহলে এখানে অতি বাই লম্ব আসবে। অতি বাই লম্ব মানে কোসেক, কোসেক আলফা। তাহলে সি ইকুয়াল সেক্ষেত্রে কোসেক আলফা। তাহলে যদি কোনো একটা বৃত্ত ইনিশিয়াল লাইনকে স্পর্শ করে থাকে, তাহলে সি ইকুয়াল টু হবে এ কোসেক আলফা। তাহলে আমরা যে মেন যে জেনারেল সমীকরণ, এখানে আমরা সি এর মানটা এ কোসেক আলফা বসিয়ে দেবো, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে ইনিশিয়াল লাইনকে স্পর্শ করা বৃত্তের সমীকরণ। ঠিক আছে। এবার এই স্পর্শটা যদি এমন চলে আসে, মূল বিন্দু অর্থাৎ ফিক্সড পয়েন্টটার উপর যদি স্পর্শ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র থাকবে এখানে। তাহলে এইটা হবে আমাদের সি, এইটা হবে আলফা, আলফা মান তাহলে হবে সেক্ষেত্রে 90 ডিগ্রি, অর্থাৎ সেক্ষেত্রে আলফার মান 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে যদি স্পর্শটা মূল বিন্দুতে অর্থাৎ পোলে করে, তাহলে আমাদের সি ইকুয়াল টু দেখো এ হয়ে যাবে, তাই তো? এটাই তো ব্যাসার্ধ, সি ইকুয়াল টু এ হবে আর আলফার মান 90 হবে। তাহলে আমরা যদি মেইন সমীকরণে সি ইকুয়াল টু এ বসিয়ে দিই আর আলফার মান 90 বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা? ব্যাপার দাঁড়াবে ওটা 5 নম্বর কেস, সি ইকুয়াল টু এ বসিয়ে দেবো আর স্কোয়ার মাইনাস 2a আর কস, কস 90 মাইনাস থিটা, তাই তো? সেটা আলফা 90 আর থিটা মাইনাস 90 আর 90 মাইনাস থিটা, কস থাকলে পরে কোনো যায় আসে না, আগে পরে করতে পারি আমরা ওটাকে। তাহলে 90 মাইনাস মানে সাইন থিটা হয়ে যাবে, তার সেক্ষেত্রে এটা সাইন থিটা, আর সি আর এস সমান যেহেতু, তাহলে ওটা 0 হয়ে যাবে। দিস ইমপ্লাই আর ইকুয়াল টু, একটা কেটে যাবে কমন নিয়ে, তাহলে আর ইকুয়াল টু 2a সাইন থিটা। তাহলে এইটা হচ্ছে সেই বৃত্তের সমীকরণ যেটা ইনিশিয়াল লাইনকে স্পর্শ করছে কোথায়? ফিক্সড পয়েন্টে অর্থাৎ পোলে, অরিজিনে, ঠিক আছে, স্পর্শ করছেন। তাহলে আর ইকুয়াল 2a সাইন থিটা একটা বৃত্তের সমীকরণ, আর আর ইকুয়াল 2a cos থিটা এটা কি ছিল? এটা হচ্ছে তোমার ফিক্সড পয়েন্টটা বৃত্তের উপরে ছিল আর ইনিশিয়াল লাইনটা কেন্দ্রের উপর যাচ্ছিল, তাহলে সমীকরণটা হবে এরকম। ঠিক আছে। এবার এইটাকে আমরা এই যে বললাম, যেটা একটু আগে বললাম, এই যে এইটা অর্থাৎ ফিক্সড পয়েন্টটা খালি এর উপর ছিল, মানে ইনিশিয়াল লাইন কেমন ছিল সেটা নেই। এটাকে আমরা যদি একটু ভেঙে লিখি, তাহলে কিভাবে লিখতে পারবো? তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন কেস, আমাদের মোটামুটি কেস বলা হয়ে গেল। এবার আমরা যদি এইটাকে ও করি, একটু ভেঙে লিখি, তাহলে কেমন হবে ব্যাপারটা? আর ইকুয়াল টু দেখো 2a cos a মাইনাস বি সূত্র এটা, তাহলে cos a cos b প্লাস sin a sin b, তাই তো? তাহলে cos a cos b প্লাস sin a
সাইন বি। আমরা এইভাবে লিখতে পারবো এটাকে। দিস ইমপ্লাই আর ইকুয়াল টু, আমরা লিখতে পারি 2a cos আলফা, এটা কনস্ট্যান্ট, আলফা তো কনস্ট্যান্ট, তো এটাকে আমরা এ দিচ্ছি, তাহলে a cos থিটা প্লাস 2a সাইন আলফা, এটাকে বি নাম দিচ্ছি। তাহলে আর ইকুয়াল টু a cos থিটা প্লাস b সাইন থিটা, এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তাহলে এটা কোন বৃত্তের সমীকরণ? যার ফিক্স পয়েন্ট অর্থাৎ পোলটা আমাদের সার্কেলের উপর আছে, তার সমীকরণটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের বৃত্তের বিভিন্ন কেস। এবার আমরা এখানে বৃত্তের দু একটা অঙ্ক দেখব। যেমন দেখো বলছে ফাইন্ড দ্য পোলার কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এইটা আর ইকুয়াল টু 4 cos থিটা প্লাস 3 সাইন থিটা। তাহলে আমরা দেখো আকার থেকে বুঝতে পারছি, কেবল যেটা বললাম আর ইকুয়াল টু a cos থিটা প্লাস b সাইন থিটা, এটা বৃত্তের সমীকরণ ছিল যার কেন্দ্রটা, কেন্দ্র না, যার পোলটা মানে ফিক্স পয়েন্টটা সার্কেলের উপর আছে, তাই তো? তাহলে তার মতো আকার আর ইকুয়াল টু a cos থিটা প্লাস b সাইন থিটা। তাহলে এটা কিন্তু আমরা বলতে পারছি যে এর পোলটা সার্কেলের উপর থাকবে, কিন্তু এখানে সেন্টার চেয়েছে, তাই তো? ফাইন্ড দ্য পোলার কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার, মানে সেন্টার চেয়েছে, তাহলে সেন্টারটা কেমন হবে? তাহলে আমরা আগে এটাকে ওই আকারে নিয়ে যাবো, আর ইকুয়াল টু 2a cos থিটা যেটা আকার ছিল 2a cos থিটা মাইনাস আলফা আকার নিয়ে আসবো। তাহলে এটাকে আমরা লিখবো আর সমান, তাহলে তার জন্য আমার নিয়মটা কি? এইটাকে ভাঙবো, মানে এদের স্কোয়ার করবো কত? 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার 16, যোগ করলে 25, তাহলে রুট 25 দিয়ে গুণ করবো, মানে 5 দিয়ে গুণ করবো এক কথায়। তাহলে 5 দিয়ে ভাগ করবো, ঠিক আছে, একই ব্যাপার। এবার এইভাবে ধরার পরে একটাকে যদি আমরা সাইন আলফা বলি, তাহলে আরেকটা কস আলফা হয়। আর যেহেতু আমাদের সূত্রে কসে কস ছিল, তাহলে আমরা এটাকে কসে কনভার্ট করব। তাহলে এটাকে লিখবো কস আলফা কস থিটা, এটা তাহলে সাইন আলফা হবে সাইন থিটা, তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, যেখানে কস আলফা হচ্ছে আমাদের 4/5, তার অতএব সাইন আলফা অটোমেটিকলি 3/5 হবে, দেখবা একই রকম আসবে। তাহলে দিস ইমপ্লাই আমরা আর ইকুয়াল টু পাচ্ছি 5, এটা কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তার মানে কস এ মাইনাস বি। এবার আমাদের মাথায় আসতে পারে যদি আমরা এটা সাইন বলতাম তাহলে এটা কস হতো, তাহলে কি আসতো? সাইন এ কস বি প্লাস কস সাইন বি, সাইন এ প্লাস বি। এবার সাইন এ প্লাস বি তে কিন্তু আমাদের এখানে কোনো সূত্র নেই, সাইন থিটা মাইনাস আলফা আছে কিন্তু সাইন প্লাস দিয়ে কোনো সূত্র নেই এখানে, এই কারণে আমরা এখানে সাইনটা নিলাম না। ঠিক আছে, তাহলে আমাদের আর ইকুয়াল টু 5 cos থিটা মাইনাস আলফা। আর আমাদের সমীকরণ কেমন ছিল? আর ইকুয়াল টু 2a cos থিটা মাইনাস আলফা, দেখো এর সাথে মিল আছে। তাহলে এই সমীকরণটা কেমন ছিল? যার ফিক্স পয়েন্ট অর্থাৎ পোলটা সার্কেলের উপরে ছিল। তাহলে পোলটা সার্কেলের উপর থাকলে পরে আমাদের সি আর এ সমান হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে সি এবং এ সমান হবে। তার মানে আমাদের যে সেন্টার ছিল সি কমা আলফা, তাহলে এখানে কি হবে? এ কমা আলফা। ঠিক আছে, আলফা তো পেয়ে গেছি আমরা এখানে। তাহলে আলফা এখানে কত হবে? এখানে আমরা ভাগ করে দিই, তাই ট্যান আলফা ইকুয়াল টু হবে আমাদের এইটা ভাগ এইটা, মানে 3/4। তাহলে দেওয়ার পর আলফা ইকুয়াল টু আসছে আমাদের ট্যান ইনভার্স 3/4। ঠিক আছে, তাহলে দেওয়ার পর সেন্টার অফ দ্য সার্কেল ইজ কত হবে? এ কমা আলফা। তাহলে দেখো আমাদের সূত্রে আর ইকুয়াল টু 2a, মানে 5 মানে 2a, কিন্তু তাহলে এ কত হবে? আড়াই, মানে 5/2। আলফা কত আছে? ট্যান ইনভার্স 3/4। ঠিক আছে, একদম একদম ইজি। সেন্টার, আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এবার আরেকটা অঙ্ক দেখছি আমরা, এখানে কি বলছে? ফাইন্ড দ্য পোলার ইকুয়েশন অফ দ্য সার্কেল হুইচ passes through the pole and 2 points whose polar coordinates are d, 0 and 2d pi/3. Find also the radius of the
সার্কেল, মানে এখানে কি বললো, একটা সার্কেলের পোলার ইকুয়েশন বার করতে বলছে, যেটা হচ্ছে হুইচ পাসেস থ্রু দ্য পোল, যেটা মূল বিন্দুগামী অর্থাৎ পোলগামী, এবং আর দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, মানে তিনটে বিন্দুগামী সার্কেলের সমীকরণ চেয়েছে। তাহলে তিনটে বিন্দুগামী সার্কেলের সমীকরণ চেয়েছে, তাহলে আমরা আবার যেহেতু বলেছে পোলগামী, পোলের ওপর মূল বিন্দুগামী, অর্থাৎ পোলটা তার মানে সার্কেলের উপরে আছে, তাহলে সমীকরণটা কেমন হবে আকারটা, আর ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা। ঠিক আছে, তাহলে let the equation of the circle, the equation of the circle is r equal to a cos theta plus b sin theta। ঠিক আছে, যেহেতু পোলটা সার্কেলের উপরে আসতে আঁকাটা এমন ছিল। এইবার আমরা এখানে দুটো পয়েন্ট দিয়ে আছে, আরো পয়েন্ট, this passes through কত, d, 0 আর একটা 2d, 5/3, তাই তো। তাহলে এই পয়েন্ট যদি বসিয়ে দিই, তাহলে এই দুটো পয়েন্ট বসিয়ে আমরা এ আর বি পেয়ে যাবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। লাস্টে কি চেয়েছে, লাস্টে রেডিয়াসটাও চেয়েছে। যাই হোক, তাহলে আমরা আগে এটাকে মানটা বসাই, তাহলে দেয়ারফর যদি এই মানটা বসাই, ডি ইকুয়াল টু আর এর মান ডি, আর আলফা থিটা কোণের মানটা 0, তাহলে ডি ইকুয়াল টু 0 বসালে পরে এটা 1 হয়ে যাবে, তার মানে এ প্লাস এটা 0 হয়ে যাবে, তার মানে 0, তার মানে দ্যাট ইজ এ ইকুয়াল টু ডি পেলাম। আর এই পয়েন্টে যদি বসাই, তাহলে আর 2d, আর এর মান 2d আছে, আর এখানে এ কস থিটা, তাহলে এ তো পেয়ে গেছি আমরা ডি, আর কস থিটা, থিটা π/3 প্লাস বি জানি না আমরা এখনো, সাইন π/3। দিস ইমপ্লাই, তাহলে 2d সমান d ইন্টু কস 60 মানে হাফ, প্লাস বি ইন্টু সাইন 60 এর মান √3/2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2d থেকে d/2 বাদ দিলে 3d/2 থাকবে, আর ওদিকে b ইন্টু √3/2 থাকবে, 2 কেটে যাবে, দ্যাট ইজ b ইকুয়াল টু আসছে আমাদের 3/√3d, তার মানে তার মানে √3d থাকছে, কাটাকাটি করলে এটা আসবে। তাহলে দেয়ারফর আমাদের সমীকরণটা কি হবে, দেয়ারফর দ্য ইকুয়েশন ইজ আর ইকুয়াল টু এ মানে ডি পেয়েছি আমরা, ডি কস থিটা প্লাস √3d সাইন থিটা। ইকুয়েশন পেয়ে গেছি সার্কেলটার আমরা, এটা হচ্ছে আমাদের সার্কেলের ইকুয়েশন। এবার এর কি চেয়েছে, এর রেডিয়াসটাও চেয়েছে। এবার রেডিয়াস চাইলে পরে এটাকে আমাদের ওই আর ইকুয়াল টু এ কস থিটা আকারে নিয়ে আসতে হবে, 2a cos থিটা মাইনাস আলফা ওই আকারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা ঠিক করবো এটাকে, তাহলে আবার সে একই জিনিস, এটাকে স্কোয়ার করব, এটাকে স্কোয়ার করব, যোগ করব, তার বর্গমূল দিয়ে ভাগ করব, তাহলে স্কোয়ার ডি স্কোয়ার, এটা 3d স্কোয়ার, কারণ যোগ করলে 4d স্কোয়ার, তার বর্গমূল করলে 2d, তাহলে 2d দিয়ে গুণ, 2d দিয়ে ভাগ, মানে হাফ, এক কথা হাফ, ভাগ করলে হাফ হয়ে যাবে এটা। যাই হোক, cos থিটা, আর এটাকে ভাগ করলে এটা হাফই করে দিই একবারে, আর এটা ভাগ করলে √3/2 হবে সাইন থিটা, তার মানে 2d, এটা দেখো কস করলে cos 60, এটা cos 60 cos থিটা প্লাস সাইন 6 সাইন থিটা, তার মানে cos থিটা মাইনাস 60। এটা কেমন লিখতে পারবো তাহলে আমরা, তাহলে এবার দেখো আমাদের সূত্র কি ছিল, আর ইকুয়াল টু 2a cos থিটা মাইনাস আলফা, তাহলে 2a মানে এ হচ্ছে ডি এখানে, তাহলে দেয়ারফর রেডিয়াস ইকুয়াল টু ডি ইউনিট। ঠিক আছে, এবার যদি একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু বলা থাকে আর তারপরে তার সমীকরণটা বার করতে বলে, ধরো এমন একটা বৃত্ত দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাস, এর প্রান্ত বিন্দু দেওয়া আছে, মনে করো এ আর বি,
ঠিক আছে, এটা মনে করো r1 থিটা 1, আর এটা মনে করো এটা r2 থিটা 2, আর এটা মনে করো r1 থিটা 1। ঠিক আছে, তাহলে আমাদের ইনিশিয়াল লাইন মনে করো এটা OX। তাহলে এর সমীকরণটা চেয়েছে, এর সমীকরণটা কেমন হবে? তাহলে আমরা যদি ছবিটা আঁকি ঠিক করে, তাহলে এটা মানে r1, এটা মানে হচ্ছে আমাদের r2, আর যে কোনো পয়েন্ট ধরে নিচ্ছি ওর উপর আমরা p r থিটা, কারণ সমীকরণ বার করতে গেলে পরে আমাদের একটা পয়েন্ট ধরতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের r, এটা হচ্ছে আমাদের r। তাহলে ছবিটা কেমন হবে? তাহলে এই একটা ত্রিভুজ উৎপন্ন হলো, তাই তো, এ বি পি একটা ত্রিভুজ উৎপন্ন হলো। তাহলে আমাদের এই যে এই বৃত্তের সমীকরণটা বার করতে হবে। তাহলে দেখো এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ? এই ত্রিভুজ হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে ব্যাস আর এটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়। তার মানে এখানে এই দুটো হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব আর ভূমি। তাহলে আমরা AB স্কোয়ার ইকুয়াল টু AP স্কোয়ার প্লাস BP স্কোয়ার লিখতে পারবো। তাহলে আমরা আগে বার করে নিই। তাহলে আমাদের AP, তাহলে AP কত হবে? তাহলে আমাদের সমীকরণটা কিন্তু এটাই হবে, AP স্কোয়ার প্লাস BP স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার। এটি হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণটা হবে এখানে। এবার এই মানগুলো কি করে পাবো আমরা? হয় AP মানে কি বলো এখানে? AP স্কোয়ার মানে হবে, AP মানে কোনটা? এই AP। তাহলে APটা কাঠমুড়ি এই দাগ আসছে আর এই দাগ আসছে, তো ত্রিভুজ ও AP ত্রিভুজ। তাহলে OA স্কোয়ার, OA স্কোয়ার মানে r1 স্কোয়ার প্লাস OP স্কোয়ার মানে r স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2r1r ইন্টু কস ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা। তাহলে দেখো এই টোটাল অ্যাঙ্গেলটা কত, মানে এখান থেকে অবধি থিটা 1, তাই তো, আর এইটা থিটা 2, আর এইটা থিটা থিটা। এই হচ্ছে আমাদের তিনটে অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই পুরোটার থেকে এইটুকু বাদ, অর্থাৎ থিটা 2 বাদ, তাহলে থিটা 1 মাইনাস থিটা 2। ঠিক আছে, এটা হবে তাহলে cos থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে একই রকম আমরা AP স্কোয়ার পেয়ে গেলাম, একই রকম ভাবে BP স্কোয়ার পেয়ে যাবো আমরা। তাহলে বিপি বলতে এইটা, তার মানে ওই কারেসপন্ডিং দাঁড়াচ্ছে এইটা আর এটা আসছে, দ্যাট ইজ r2 স্কোয়ার প্লাস r স্কোয়ার, r2 স্কোয়ার প্লাস r স্কোয়ার মাইনাস 2r2r cos ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, মানে এই লাইন দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হচ্ছে আমাদের? এটা আসছে আমাদের এই পুরো এই টোটাল অ্যাঙ্গেল থেকে এইটুকু বাদ চলে আসতে পারে, অর্থাৎ আর এই থিটা মাইনাস থিটা 2। ঠিক আছে, থিটা মাইনাস থিটা 2 এইভাবে। একই ভাবে এবি স্কোয়ার করলে কত আসবে আমাদের? এবি স্কোয়ার করলে আসবে এদের মধ্যবর্তী এইটা আর এটা, অর্থাৎ r1 r2, r1 স্কোয়ার r2 স্কোয়ার মাইনাস 2r1 r2 cos ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেল মানে হচ্ছে পুরো টোটালটা থেকে নিচটুকু বাদ, নিচটুকু বলতে এই থিটা 2, থিটা 2 বাদ চলে যাচ্ছে, পুরো থিটা 1 থেকে বাদ যাচ্ছে। আমরা প্রথমে এই অ্যাঙ্গেলটা মানে এই অ্যাঙ্গেলটা মানে কি বললাম, এই পুরো আর থিটার থেকে থিটা 2 বাদ। ঠিক আছে, আর যখন প্রথমে এটা করলাম তখন পুরো আর থিটা 1 থেকে থিটা বাদ। তো মানে এইটা তো আমাদের থিটা ছিল, মানে ওইটা এটা ভুল হয়েছে, এটা থিটা হবে। ঠিক আছে, আর লাস্টে কি আসছে? পুরো আমাদের এই যে থিটার থেকে, মানে এই অ্যাঙ্গেলটা মানে পুরো থিটা 1 থেকে লাস্টেরটা মানে থিটা 2 বাদ, থিটা 1 থেকে থিটা 2 বাদ। তাহলে আমরা দেখো এখান থেকে তিনটি পেয়ে গেছি, এপি স্কোয়ার বিপি স্কোয়ার এবি স্কোয়ার, তিনটি পেয়ে গেলাম। এবারে তিনটের মান এখানে বসে দিলে পরে আমরা যে সমীকরণটা পাবো ওটি হচ্ছে আমাদের সার্কেলের সমীকরণ। ঠিক আছে, এবার বলছে প্রুভ দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য কর্ড joining the points theta equal to theta 1 and theta equal to theta 2 on the circle r equal to 2a cos theta, r equal to 2a cos theta। এই সার্কেলটার উপর দুটো পয়েন্ট দেওয়া আছে, থিটা ইকুয়াল থিটা 1
আর থিটা ইকুয়াল থিটা টু। মনে করো সার্কেলটা এমন ছিল, ঠিক আছে? তাহলে এই জ্যাটা মনে করো সমীকরণ বার করতে বলছে আমাকে, যেখানে এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা, আর থিটা ইকুয়াল টু থিটা ওয়ান, আর যে যে দূরত্ব সেটা সেটা দরকার নেই, এখানে অ্যাঙ্গেলটা বলা আছে, আর এখানে থিটা ইকুয়াল টু থিটা টু। এই জ্যাটার সমীকরণ কি হবে? ঠিক আছে, মানে সরলরেখার সমীকরণ চেয়েছে। তাহলে দেখাতে বলেছে যে হবে আর ইন্টু cos থিটা মাইনাস থিটা ওয়ান মাইনাস থিটা টু ইকুয়াল টু 2a cos থিটা ওয়ান cos থিটা টু। তাহলে সরলরেখার সমীকরণ আমাদের কেমন ছিল? 1/r ইকুয়াল টু a cos থিটা প্লাস b sin থিটা। তাহলে আমি let the equation of chord chord কি হবে? is let the equation of chord 1/r equal to a cos theta plus b sin theta। সরলরেখার জেনারেল ফর্ম এটা হয়, তাই তো? এটা আমরা আগের দিন করেছি। তাহলে আর বৃত্তের আবার এটা কি বললাম, r ইকুয়াল টু কিন্তু a cos theta plus b sin theta, মানে একটু তফাৎ আছে, কিন্তু 1/r না, কিন্তু r ছিল। তাহলে 1/r ইকুয়াল টু a cos theta plus b sin theta। তাহলে এখানে পয়েন্ট কত বলা আছে আমাদের? যেহেতু এই যে পয়েন্টটা আমাদের বৃত্তের উপর থাকবে, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে এখানে আমরা এদের যদি কমন পয়েন্ট বার করতে হয় আমাদের, মানে ধরো আমাদের ছেদ বিন্দু, মানে যেখানে এরা ছেদ করবে, এই লাইনটা তো ছেদ করেছে এই পয়েন্টে, তাহলে কমন পয়েন্টে কি হবে? এটার কমন পয়েন্ট বার করতে গেলে আর মানটা আমরা এখানে বসে দিচ্ছি। দিস ইমপ্লাই 1/2a cos থিটা ইকুয়াল টু a cos থিটা প্লাস b sin থিটা। এখান থেকে আমরা কিন্তু অ্যাঙ্গেলটার মান পেয়ে যাবো। তাহলে এখানে যে অ্যাঙ্গেলগুলো পাবো, কমন অ্যাঙ্গেল, অর্থাৎ এটা আর এটা, সেটা হচ্ছে এই দুটোই পাবো। তাহলে আমরা এখানে বসাতে পারি therefore 1/2a cos theta 1 equal to a cos theta 1 plus b sin theta 1, এটা আসবে। দ্যাট ইজ, আমি যদি গুণ করে দিই এটাকে, তাহলে কি আসবে? 2a cos theta 1 cos স্কয়ার theta 1 প্লাস তারপরে 2ab sin theta 1 cos theta 1 ইকুয়াল টু 1 করতে পারি, বা -1 করে এক পাশে নিয়ে আসি, ঠিক আছে? এটা আসলো। তো এটা হচ্ছে এই পয়েন্ট বসিয়ে আসলো। এগেন এখানে আমাদের যদি এই পয়েন্ট নিতাম, তাহলে কি আসতো? 2a cos স্কয়ার থিটা 2 আসতো, 2ab sin থিটা 2 cos থিটা 2 -1 ইকুয়াল 0 আসতো। এবার দেখো আমাদের কর্ডের সমীকরণ চেয়েছে, মানে এটার সমীকরণ চেয়েছে, অর্থাৎ এ আর বি এর মান বার করতে হবে আমাদেরকে। তাহলে আমরা যদি এটাকে দেখো এ আর বি এর সমীকরণ ভেবে নিই, দুটো সমীকরণ, তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে দেওয়ার আমি লিখতে পারবো এখান থেকে আমরা লিখতে পারবো এ বাই, এখান থেকে বি বাই 1/, বজ্রগ্রহণ করলে কিন্তু আমরা এখান থেকে এ আর বি পেয়ে যাবো, তাই তো? তাহলে এ বাই যখন করবো তখন আমরা এর সাথে এর গুণ করবো, এর সাথে গুণ করবো, তাহলে এটা কত আসবে? 2a 2a sin থিটা 1 cos থিটা 1 ইন্টু -1, অর্থাৎ -2a sin থিটা 1 cos থিটা 1, আর মাইনাস দিয়ে সাথে গুণ প্লাস, তাহলে প্লাস 2a sin থিটা 2 cos থিটা 2, ঠিক আছে? এরা একইভাবে বি এর জন্য এর সাথে এর গুণ হবে। এভাবে আমরা করতে, এখান থেকে কিন্তু আমরা এ আর বি বার করতে পারবো, ঠিক আছে? এ আর বি বার করতে পারবো। তাহলে এ আর বি বার করবো, তাহলে এখানে কি আসছে? তাহলে -2a cos স্কয়ার থিটা 2, আর এখানে করলে পরে প্লাস হয়ে যাবে 2a cos স্কয়ার থিটা 1, এটা আসছে, ঠিক আছে?
আর লাস্টে যখন একের জন্য করবো তখন এখন এর সাথে এরকম হবে প্রথমে, তাহলে ফোর ফোর এ স্কোয়ার, ফোর এ স্কোয়ার কস স্কোয়ার থিটা ওয়ান, কস স্কোয়ার থিটা ওয়ান ইন্টু এইটা সাইন থিটা টু কস থিটা টু মাইনাস এর সাথে এর করলে আসবে ফোর এ স্কোয়ার কস স্কোয়ার থিটা টু সাইন থিটা ওয়ান কস থিটা ওয়ান, এটা আসছে। ঠিক আছে, আমরা লিখতে পারবো এটাকে এ বাই, এখানে দেখো টু এ যদি কমন, আমরা যদি দেখো এটা মানে কি, দেখো আমি এখানে যদি এ কমন নিয়ে নিই, ঠিক আছে, তাহলে এখানে দেখো কি পড়ে থাকবে, টু সাইন থিটা টু কস থিটা টু, মানে কি সাইন টু থিটা টু, এখানে সাইন টু, সাইন টু থিটা সূত্র এটা, আর এটাও তাই সাইন টু থিটা, মানে এটাকে এমন লিখতে পারবো। ঠিক আছে, আর এখানে যদি বি বাই লিখি, তাহলে আমরা এখান থেকে যদি যদি টু এ কমন নিই, তাহলে কি থাকবে, কস স্কোয়ার থিটা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা টু। ঠিক আছে, আর এটাকে এক বাই, এখান থেকে কমন যাবে ফোর এ স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি আমরা, তাহলে কি থাকবে, ফোর এ স্কোয়ার কস থিটা ওয়ান, কস থিটা ওয়ান এখানেও আছে, এখানেও আছে, কস থিটা টু এখানেও আছে, এখানেও আছে, তাহলে কস কস থিটা ওয়ান কস থিটা টু কমন নিচ্ছি, তাহলে থাকবে কি এখানে, এখানে দেখো থাকবে কস থিটা ওয়ান কস থিটা টু কমন নিয়েছি, তাহলে এখানে একটা কস থিটা ওয়ান পড়ে থাকবে আর সাইন থিটা টু, মানে কস থিটা ওয়ান সাইন থিটা টু মাইনাস এখানে কি পড়ে থাকবে সাইন থিটা ওয়ান কস থিটা টু পড়ে থাকবে একটা, এটা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাই এখান থেকে আমরা পাচ্ছি এ বাই, তাহলে এ ইন্টু এটা, এটা দেখো সাইন এ মানে সাইন বি সূত্র, তাহলে টু, সামনে লিখি টু কস এ প্লাস বি বাই টু, অর্থাৎ থিটা টু প্লাস থিটা ওয়ান আর ইন্টু সাইন এ মাইনাস বি বাই টু, মানে থিটা টু মাইনাস থিটা ওয়ান। ঠিক আছে, আর এখানে বি বাই আসবে আমাদের, আমরা বল গ্রহণ করছি টু এ কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি, তাই তো। তাহলে এটা সূত্র, আমাদের সূত্র কি ছিল, সাইন যদি এমন থাকে তাহলে সূত্র ছিল সাইন বি প্লাস এ ইন্টু সাইন বি মাইনাস এ, অর্থাৎ 11 সূত্র, মানে এমন সূত্রটা এমন ছিল, কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি যদি থাকে, তাহলে লিখতে পারি আমরা সাইন বি প্লাস এ, মানে পরেরটা আগে হয়, ইন্টু সাইন বি মাইনাস এ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো সাইন থিটা টু প্লাস থিটা ওয়ান ইন্টু সাইন থিটা টু মাইনাস থিটা ওয়ান, সাইন থিটা টু মাইনাস থিটা ওয়ান। ঠিক আছে, আর লাস্টেরটা কি হবে, ওয়ান বাই কি আছে, ফোর এ স্কোয়ার কস থিটা ওয়ান কস থিটা টু, ও এটা থিটা টু ছিল দেখেন, থিটা টু ইন্টু এটা দেখো কস সাইন এ কস বি মাইনাস কস সাইন, তারপর সাইন এ মাইনাস বি, সাইন এ হচ্ছে এখানে থিটা টু আর থিটা ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা যদি ঠিকঠাক করি, তাহলে দেখো সবার মধ্যে কিছু কমন থাকবে, একটা সাইন থিটা থিটা টু মাইনাস থিটা ওয়ান, সাইন থিটা টু মাইনাস থিটা ওয়ান, সাইন থিটা টু মাইনাস থিটা ওয়ান, তিনটে থেকে কেটে যাবে, তাহলে আমরা কি পাচ্ছি একবারে এ ইকুয়াল টু পাবো, তাহলে এখানে দেখো টু এ সবার থেকে কেটে যাবে দেখো, তাহলে এখানে থাকবে কস থিটা, ওই একই সঙ্গে গুণ হবে, তাহলে এ পাবো আমরা কস থিটা টু মাইনাস থিটা প্লাস থিটা ওয়ান বাই, ওখানে ফোর এ স্কোয়ার টু এ থাকবে পরে, আর কস থিটা ওয়ান কস থিটা টু এটা পড়ে থাকলো, আর বি পাবো আমরা, বি পাচ্ছি টু এ থাকবে না, ওটা কেটে যাবে, তাহলে সাইন
থিটা 2 প্লাস থিটা 1 বা একই ব্যাপার যোগ করলে, আর নিচে 2 2 এ থাকবে একটা cos থিটা 1 cos থিটা 2। ঠিক আছে, এইটা আমরা যদি এই মানটা এখানে বসিয়ে দিই তাহলে আমরা সমীকরণটা পেয়ে যাব। তাহলে therefore equation of the chord, therefore equation of the chord, therefore equation of chord কত হবে? 1/r ইকুয়াল টু a, a মানে কত? এটা cos থিটা 1 প্লাস থিটা 2 বাই 2a cos থিটা 1 cos থিটা 2 ইন্টু cos থিটা প্লাস b এর মান কত? sin থিটা 1 প্লাস থিটা 2 বাই 2a cos থিটা 1 cos থিটা 2 ইন্টু sin থিটা। এটা আমাদের সমীকরণ চলে এসছে। এবার যে এটাকে আমরা ঠিক করে দিই, মানে এই যে ক্যালকুলেশন করে, মানে আমাদের সমীকরণ হয়ে গেছে কিন্তু। এবার আমার যেহেতু প্রুফ করতে বলেছে ওই আকার নিয়ে আসতে হবে, তাহলে তাহলে দেখো লসাগু একই আছে, এই পাশে গুণ করে দিচ্ছি। তাহলে কি হবে? 2a cos থিটা 1 cos থিটা 2 লসাগু, এটা এদিকে নিয়ে আসলাম, আর এটা আর দিয়ে ওদিকে গুণ করে দিচ্ছি। তাহলে আর ইন্টু কত আসছে? এটা ইন্টু cos, দেখো cos a cos b প্লাস sin a sin b। আমি যদি লসাগু এদিকে নিয়ে আসি তাহলে কি থাকছে? আর ইন্টু cos, এটাকে এ ভাবছি cos a cos b, মানে এটাকে এ ভাবছি cos a cos b প্লাস sin a sin b। তাহলে সূত্র কি? cos a মাইনাস b, a মাইনাস b মানে এটা বিয়োগ করবো, থিটা 1 মাইনাস থিটা 2। ঠিক আছে, এটাই আমাদের প্রুফ করতে বলেছে, এটাই প্রুফ করতে বলেছিল। চলে আসছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে এটা তো কর্ডের সমীকরণ, এই যে থিটা ইকুয়াল টু থিটা 1 এন্ড থিটা ইকুয়াল টু থিটা 2। এবার সাপোজ এবার আমরা এটা এক্সট্রা কাজ করছি এখানে সামান্য একটু। যদি তোরা বলতো আমাদের স্পর্শক, স্পর্শকের সমীকরণ ধর বললো থিটা ইকুয়াল টু থিটা 1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে আমরা থিটা 1 থিটা 2 করে যে কর্ডটা পেলাম, তাহলে ওখানে কি এটা সত্য 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 এটা ওই পাশে যেতে যেতে একসময় স্পর্শক হবে, অর্থাৎ থিটা 1 আর থিটা 2 ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, মানে বা আমাদের যদি থিটা ইকুয়াল টু আলফা পয়েন্টে স্পর্শ বার করতে বলে, তাহলে আমরা এই কাজটা এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কে আমরা যদি থিটা 1 আর থিটা 2 দুটোর মানে যদি আলফা করে দিই, তাহলে কিন্তু আমরা স্পর্শকের সমীকরণটা পেয়ে যাবো। তাহলে ট্যানজেন্টটা হবে আমাদের ওই পয়েন্টে, থিটা ইকুয়াল টু আলফা কত হবে? 2a, তাহলে এটাও আলফা এটাও আলফা, তাহলে cos স্কয়ার আলফা, আর ওদিকে আর cos থিটা মাইনাস 2 আলফা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ট্যানজেন্টের সমীকরণ, থিটা ইকুয়াল টু আলফা। তাহলে আমাকে যদি পরীক্ষা বলে একটা পয়েন্ট দিয়ে বলে এই পয়েন্টে ট্যানজেন্টের সমীকরণ বার করো এই সার্কেলটা, ঠিক আছে, তাহলে আমরা কি করব? প্রথমেই যে থিটা 1 থিটা 2 করে এইভাবে এই অবধি প্রুভ করে নেব, তারপরে দেয়ারফর ট্যানজেন্ট হবে এটা, একদম ইজি। ঠিক আছে, আচ্ছা এবার পোলার ইকুয়েশন অফ এ কনিক উইথ দ্য ফোকাস অ্যাজ দ্য পোল, মানে ফোকাসকে যদি পোল ভেবে আমরা যেটা কনিকের সমীকরণ বার করতে চাই পোলার ফর্মে, তাহলে কেমন হবে? অর্থাৎ পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত, এই তিনটে সমীকরণ কেমন হবে? তাহলে আমরা বার ক্লাসে পড়ে এসেছি যে পরাবৃত্ত উপবৃত্ত একটা নিয়ামক থাকে, নাভিলম্ব থাকে, তাই তো? নিয়ামককে এখানে বলবো আমরা ডাইরেক্ট্রিক্স মানে ইংলিশে, আর নাভিলম্বকে বলবো লেটাস রেক্টাম, আর অর্ধ নাভিলম্বকে বলবো সেমি লেটাস রেক্টাম, আর উৎকেন্দ্র যেটা ছিল তাকে বলি আমরা ইসেন্ট্রিসিটি। ঠিক আছে, তাহলে আমরা ধরো ছবি আঁকছি, এটা ধরো আমাদের ইনিশিয়াল লাইন, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের কনিক, কনিকের ব্যাক সাইডে আমাদের থাকে নিয়ামক অর্থাৎ ডাইরেক্ট্রিক্স। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ফোকাস বা নাভি, নাভি ফোকাস। ঠিক আছে, এটা এস, এটাকে এস বলছি। আচ্ছা, এবার যার সমীকরণ বার করতে হয় তার উপর একটা কি ধরতে হয়? আমাদের পয়েন্ট ধরতে হয়, তাই তো? তাহলে ধরে নিচ্ছে এটা পি আর থিটা, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের এসপি। আচ্ছা, আর এইখান থেকে আমরা যদি এর উপর লম্ব টানি, ওর নাম দিচ্ছি এম, এসপি বাই পিএম, এটা আমাদের কি হয়? ইসেন্ট্রিসিটি, উৎকেন্দ্রতা। আমরা শিখে এসেছি এসপি বাই পিএম কে আমরা ই বলি। আচ্ছা, এবার এখান থেকে আমরা নাভিলম্ব হচ্ছে এটা আমাদের, এটা নাভিলম্ব, তাই তো? মানে টোটালটা হবে নাভিলম্ব,
এটা কি দিতাম এল, এল ড্যাশ দিয়ে লিখতাম আমরা, ঠিক আছে। তাহলে এটাই নাম দিচ্ছি একটা এস এল, আর এটাকে নাম দিচ্ছি পি, নাম দিলাম সব পি না, অন্য পি তো আছে আমাদের মধ্যে, অন্য কিছু নাম দিই, কিউ নাম দিই, ঠিক আছে। এইবার এটাকে যুক্ত করে এরকম করে নাম দিই, এটা এন নাম দিই, আর এটাকে একটা যা কিছু নাম দিই, একটা ধর আর দিলাম নামের, ক্যাপিটাল আর, ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে পোল অর্থাৎ ফিক্স পয়েন্ট, আর ইনিশিয়াল লাইনটা হচ্ছে এটা হচ্ছে এস এক্স ইনিশিয়াল লাইন। তাহলে আমাদের কনিকটা অর্থাৎ কনিকের সমীকরণটা কেমন হবে? তাহলে আমরা কি জানি, এসপি এসপি বাই পিএম, এটাকে আমরা ই বলি, এটা বার করে শিখে এসছি আমরা। তাহলে দিস ইমপ্লাই এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম, এটা বলতে পারি আমরা, ক্লিয়ার। দিস ইমপ্লাই এসপি মানে কি, এখানে এসপি মানে আর, আর ইকুয়াল টু ই ইন্টু পিএম মানে কি, পিএম, পিএম মানে আমরা লিখতে পারি এন আর, একই ব্যাপার, এন আর। দিস ইমপ্লাই আর ইকুয়াল টু ই ইন্টু এন আর মানে কি, আবার এন আর মানে দেখো এস এন প্লাস এস এন প্লাস আর এস, ঠিক আছে, এটা বলতে পারি আমরা। আর এস মানেটা কি, আর এস মানে কিউএল, এস এন প্লাস কিউএল, এস এন প্লাস কিউএল, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। এবার দেখো, আমরা যেমন এসপি বাই পিএমটাকে ই বললাম, তেমনি তাহলে এস এল বাই এল কিউটা তো মানে আমাদের ই হবে, তাই না? তাহলে আমাদের যেহেতু এস এল বাই এল কিউ এটাও ই, এখান থেকে আমরা এল কিউ এর মান কত পাচ্ছি, এস এল বাই ই, এস এল বাই ই বসাতে পারবো ওখানে আমরা, ই ইন্টু, আচ্ছা এস এন কে কি লিখবো, দেখো এস এন হচ্ছে এই ত্রিভুজের একটা কি, এই ত্রিভুজের, আমি যদি আমরা এটা কিন্তু থিটাতে, তাই তো, এটার উপর, তাহলে এর ভূমি হচ্ছে এস এন, আর এটা হচ্ছে আর, তাহলে আমি যদি এটার মাধ্যমে এই এস এনটাকে লিখতে চাই, তাহলে আমরা কি লিখতে পারবো, এস এন ইকুয়াল টু লিখতে পারবো আমরা আর ইন্টু এস এন বাই আর, তাই তো, দ্যাট ইজ আর ইন্টু এস এন বাই আর, এস মানে ভূমি বাই অতি মানে কস থিটা, তাহলে আমরা এস এনটাকে আর কস থিটা লিখতে পারবো, আর কিউএল টাকে লিখতে পাচ্ছি বা এল কিউ লিখতে পাচ্ছি আমরা এস এল বাই ই, এস এল বাই ই, ঠিক আছে, এস এল বাই ই। তাহলে আমরা যদি গুণ করে দিই এবার, তাহলে কি পাচ্ছি, আর ইকুয়াল টু আর কস থিটা প্লাস ই, কেটে যাবে এস এল, এস এল টাকে নাম দিচ্ছি মানে এটাকে নাম দিচ্ছি মানে এল, স্মল এল, অর্ধ নাভিলম্ব অর্থাৎ সেমি লেটাস ভেক্টর। তাহলে আমরা কি পাচ্ছি, যদি আর দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে, এটা এক হয়ে যাবে, এটা ই কস থিটা প্লাস এল বাই আর, তাই তো, দ্যাট ইজ আমাদের আসছে এল বাই আর ইকুয়াল টু আসছে 1 - ই কস থিটা। তাহলে এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ দ্য কনিক, ঠিক আছে, কনিক সমীকরণ চলে এসছে আমাদের। এবার যদি এই ইনিশিয়াল লাইনটা এই বরাবর না হয়ে যদি এই বরাবর হতো, যদি এই বরাবর হতো ইনিশিয়াল লাইনটা, তাহলে আমরা আমরা এই বরাবর গিয়ে আমরা এই কোণটা নিয়েছি, আর এই বরাবর আসতে আমরা এই কোণটা নিতাম, অর্থাৎ 180, 100 পুরোটা 180, তার থেকে থিটা বাদ। তাহলে যদি ইনিশিয়াল লাইনের ডাইরেকশনটা যদি এই বরাবর হতো, এস আর এর দিকে হতো, তাহলে আমার সমীকরণটা হতো কনিকের এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস, প্লাস কেন হচ্ছে, মানে হতো এরকম ই কস পাই মাইনাস থিটা হতো, তাহলে দ্যাট ইজ 1 কস 180 মাইনাস থিটা মানে মাইনাস মাইনাস কস থিটা মানে প্লাস ই কস থিটা, তাহলে ব্যাপারটা এমন হতো, ঠিক আছে। এবার আমাদের বিভিন্ন কেস এখানেও থাকবে, যে যদি ওটা ইলিপস হয়, মানে যদি আমাদের ওটা বৃত্ত হয়, বৃত্ত বলতে কি, যদি আমাদের ওটা প্যারাবোলা হয়, তাহলে প্যারাবোলার ক্ষেত্রে ইকুয়াল টু 1 হয়ে যাবে, তাই তো। দেয়ারফর এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা হবে, খালি অনলি কস থিটা হবে, খালি এমন হবে।
আমাদের মেন সমীকরণটা কি আসলো, এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস ই কস থিটা। এটা হচ্ছে আমাদের কনিক, কনিক অর্থাৎ পরাবৃত্ত না হয় উপবৃত্ত না হয় অধিবৃত্ত। ঠিক আছে, এবার ই এর মান যদি একের বেশি হয় তাহলে পরাবৃত্ত, একের কম হলে উপবৃত্ত, আর যদি এক এক হয় তাহলে প্যারাবোলা মানে অধিবৃত্ত। ঠিক আছে, তাহলে এবার দেখো একটা অঙ্ক বলছে, ফাইন্ড ফাইন্ড দ্য ইকুয়েশন, ফাইন্ড দ্য নেচার অফ দ্য following conics. 5 by r equal to 2 minus 2 cos theta এর নেচার বলেছে, মানে এটা কি, এই কোণটা কিসের কি সমীকরণ, অর্থাৎ পরাবৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত। তো আমরা এটাকে আগে আকারে নিয়ে আসবো, যেহেতু আমার সূত্রে 1 মাইনাস ই cos theta থাকে, তাহলে এখানে 1 থাকে, তাহলে আমরা সবাইকে এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস ই cos theta, অর্থাৎ তাহলে আমরা এখানে 1 করতে গেলে 2 দিয়ে ভাগ করবো, সবাইকে 2 দিয়ে ভাগ, তাহলে 5 বাই 2 বাই আর, এটা 1 হয়ে যাবে, এটা cos theta হয়ে যাবে। তাহলে দেখো এখানে ই নেই, ই মানে 1 আছে, তাহলে এটা কিন্তু কি হলো, একটা প্যারাবোলা হলো। ঠিক আছে, প্যারাবোলার সমীকরণ কি চেয়েছে, প্যারাবোলার সমীকরণ, যেহেতু ই এর মান 1 এসছে, আর তাহলে এটা প্যারাবোলার সমীকরণ হবে। ঠিক আছে, তাহলে সেমি যেটা মানে এর অর্ধনাভিলম্ব কত হবে, 5/2 হবে, এইভাবে আমি বলতে পারবো। ঠিক আছে, আরেকটা যদি বলি, আরেকটা বলছে 1 বাই আর ইকুয়াল টু 8 প্লাস 5 cos theta, 1 বাই আর ইকুয়াল টু 8 প্লাস 5 cos theta। যদি এটার আমাকে চায় তাহলে কি কি করবো, তাহলে এখানে 1 আনতে হবে আরেকটার মতোই, তাহলে আমরা সবাইকে 8 দিয়ে ভাগ করবো, তাহলে 1 বাই 8 বাই আর, আমরা কিন্তু 1 বাই 8 আর করতে পারি, কিন্তু সূত্রে তো 1 এল বাই আর আছে, তাহলে এই কারণে ওটাকে ওপরেই ভাগ করছি। ঠিক আছে, 1 প্লাস 5 বাই 8 cos theta। তাহলে এখন ই এর মান 5 বাই 8 এসছে, তার মানে 1 এর কম, তাহলে এখানে ই হচ্ছে 5 বাই 8, মানে 1 এর কম, মানে ইলিপস, এটা হবে ইলিপস, ইলিপসের সমীকরণ হবে এটা একটা। এইভাবে আমরা কিন্তু বার করতে পারবো। এবার একটা অঙ্ক ধরো দিচ্ছে এখানে, ফাইন্ড দ্য পয়েন্টস অন দ্য কনিক, এইটা হুজ রেডিয়াস ভেক্টর ইজ 3। এবার দেখো বলছে ফাইন্ড দ্য পয়েন্টস অন দ্য কনিক 9 by r equal to 2 plus root 2 cos theta, 9 by r equal to 2 plus root 2 cos theta, whose radius vector is 3। মানে যেখানে রেডিয়াস ভেক্টর 3, মানে r এর মান 3 বলে দিয়েছে, তাহলে পয়েন্টগুলো কি কি হবে, অর্থাৎ থিটার মান চেয়েছে। তাহলে আমি বার করি, since r equal to 3 therefore 9 by 3 equal to 2 plus root 2 cos theta, that is 3 minus 2 সমান root 2 cos theta। তাই তো 3 হচ্ছে এখানে, আর 2 এদিকে নিয়ে এসেছি, ওদিকে 1 থাকছে, বাই রুট 2 সমান cos থিটা। তাহলে cos থিটা মানে 1 বাই রুট 2, তাহলে থিটা কত হবে, 45 হতে পারে, মাইনাস 45 হতে পারে, কারণ cos প্লাস মাইনাস একই থাকে, অর্থাৎ প্লাস মাইনাস পাই বাই 4। তাহলে পয়েন্টস আর একটা হবে 3 পাই বাই 4, আর একটা হবে 3 মাইনাস পাই বাই 4। ঠিক আছে, এবার দেখো বলছে, ফাইন্ড দ্য পোলার ইকুয়েশন অফ দ্য লেফট ব্রাঞ্চ অফ দ্য হাইপারবোলা, এইটা এর লেফট ব্রাঞ্চের পোলার ফর্ম বার করতে বলছে, অর্থাৎ লেফট ব্রাঞ্চ বলতে এইটার পোলার ফর্ম। ঠিক আছে, লেফট ব্রাঞ্চ, তাহলে 9x স্কোয়ার 16y স্কোয়ার ইকুয়াল টু 144 আছে। তাহলে এটাকে ভাগ করে আমরা ঠিক করে আকারে লিখি আগে, তাহলে x স্কোয়ার বাই 16 মাইনাস y স্কোয়ার বাই 9 সমান 1 করতে পারি, দ্যাট ইজ x স্কোয়ার বাই 4 স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল টু 1। এটা করতে পারি আমরা। তাহলে therefore এখানে আমাদের ই কত আসবে, রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা হয়, দ্যাট ইজ এটা 25 বাই 4, অর্থাৎ 5 বাই 2 হচ্ছে। ঠিক আছে, আর এল কত হবে, বি স্কোয়ার বাই এ হয়, মানে বি স্কোয়ার বাই এ, অর্থাৎ 9 বাই 4, এটা এল। তাহলে আমাদের সমীকরণটা কি হবে, আমাদের সমীকরণটা কি হবে, তাহলে এখানে এল বাই আর, মানে এল বলতে এখানে আমার সমীকরণ কি হয়, এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা হয়, তাই তো। এটা হচ্ছে আমাদের
লেফট ব্রাঞ্চের জন্য এইটা হয়, কারণ আমরা আমরা যে ব্রাঞ্চটা শিখেছি, আমরা কিন্তু সূত্র শিখেছিলাম এইটা, তাহলে এদিকের জন্য কিন্তু ইলিপসের মাইনাস হয়, আর ঠিক আছে এদিকের জন্য মাইনাস হয়, তাহলে তাহলে আমাদের লেফট ব্রাঞ্চ বলতে এরকম হবে। ইলিপস না, মানে আমাদের আমরা যেটা শিখেছি একটু আগে, সেটা কিন্তু ব্রাঞ্চটা আমার রাইট ব্রাঞ্চ ছিল, তো ওখানে কি ছিল, মাইনাস এসেছিল, তাই তো। তাহলে লেফট ব্রাঞ্চ নিশ্চয়ই প্লাস হবে ব্যাপারটা, তো এখানে প্লাস দিচ্ছি, ঠিক আছে ওই কারণে। এইবার তাহলে এল বাই আর ইকুয়াল টু, এল মানে কত পেয়েছি 9/4 বাই আর ইকুয়াল টু 1 প্লাস এর মান পেয়েছি 5/2 cos থিটা, দ্যাট ইজ আমি 4 দ্বিগুণ করবো সবাইকে, তাহলে 9/r হবে ওদিকে, ওদিকে 4 প্লাস 10 cos থিটা। দিস ইজ দ্য রিকোয়ার্ড পোলার ফর্ম অফ দিস হাইপারবোলা, ঠিক আছে। এইবার আমরা যদি আমাদের যদি এটা বলা হয় যে কনিক দেওয়া আছে একটা, এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস ই কস থিটা দেওয়া আছে মনে করো, ঠিক আছে। মনে করো এই যে কনিকটা, এবার এই জ্যাটা এই কর্ডের সমীকরণ, অর্থাৎ এখানে থিটা ইকুয়াল টু মনে করো আলফা মাইনাস বিটা দেওয়া আছে, আর এখানে থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা, এই দুটো বিন্দুকে আমি কর্ডের সমীকরণ চেয়েছি। তাহলে আমি যদি ওই সমীকরণটাকে ধরে নিই 1/r ইকুয়াল টু a cos থিটা প্লাস বি সাইন থিটা, যদি এমন ধরে নিই আমরা, ঠিক আছে, তাহলে এখানে ওয়ান না আমরা এল বাই ধরতে পারি, ঠিক আছে, আমাদের সুবিধা হলে এর সঙ্গে মিল করার জন্য আমরা এম ধরতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এদের কমন পয়েন্টে কি হবে, 1 মাইনাস ই কস থিটা ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এমন হবে। তাহলে তাহলে কমন পয়েন্ট দেখো, থিটা ইকুয়াল টু কত বলা আছে, আলফা মাইনাস বিটা, তাহলে আমরা বসাতে পারি ই কস আলফা মাইনাস বিটা, এ কস আলফা মাইনাস বিটা, বি সাইন আলফা মাইনাস বিটা। এটাকে যদি এই পাশে নিয়ে আসতে, তাহলে কমন যদি নিই, তাহলে দেখো এটা কমন চলে যাবে, এ প্লাস ই হবে, তাহলে তারপর এ প্লাস ই কস আলফা মাইনাস বিটা প্লাস বি সাইন আলফা মাইনাস বিটা, আর এই প্লাস একটা ওই পাশে গেলে মাইনাস 1 ইকুয়াল টু 0। একই রকম আমি যদি এই পয়েন্ট বসাই, তাহলে হবে আমাদের এন্ড এ প্লাস ই cos আলফা প্লাস বিটা হবে, বি সাইন আলফা প্লাস বিটা হবে -1 ইকুয়াল টু 0 হবে। এবার এখানে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমরা লিখবো therefore a প্লাস ই বাই বি বাই 1 বাই, এভাবে করতে পারি আমরা, দেখো। তাহলে এখান থেকে আমরা a প্লাস ই মান পেয়ে যাবো, a প্লাস ই এর মান পেয়ে যাওয়া মানে আমাদের এর মান পেয়ে যাবো, আর এখানে বি বি এর মান পেয়ে যাবো, তাহলে এ আর বি এর মান এখানে বসে দিয়ে আমরা কিন্তু কোঅর্ডিনেট সমীকরণটা পেয়ে যাবো। তাহলে আমাদের এই কাজটা কি করে আসবে কোঅর্ডিনেট সমীকরণ, সেটা আমি বলে দিলাম এখানে, ঠিক আছে। যদিও আমাদের এটা আলোচ্য বিষয় না, আমাদের খালি মাথা রাখতে হবে যে কনিক এইটা বিন্দু দেওয়া আছে, তাহলে একবারে কোঅর্ডিনেট সমীকরণটা কি হবে, আমরা খালি ওটাই মাথা রাখবো। আর যদি বার করতে বলে, তাহলে আমাদের এইভাবে করতে হবে, এখান থেকে এ আর বি বার করে এখানে বসে দেবো। তাহলে আমাদের এ আর বি বার করে যখন আমরা মানটা বসাবো ওখানে, তখন তখন আমাদের এর সমীকরণটা কেমন আসবে সেটা লিখি একবারে। এটা আসবে আমাদের এরকম, এল বাই আর ইকুয়াল টু জাস্ট এইটা একটা একটা থাকবে না, সমীকরণে যে লাস্টে ক্যালকুলেশন করার পরে এমন আসবে ই কস থিটা, আর একই জায়গায় আসবে সেক বিটা ইনটু কস থিটা মাইনাস আলফা। মানে আমাদের কোঅর্ডিনেট সমীকরণটা আসবে এরকম করে, মানে এখান থেকে আমরা যে মান পাবো ওই মানটা যখন এখানে বসাবো, বসানোর পর যখন সিম্পলিফাই করবো, তখন আমাদের সমীকরণটা এই আকারে চলে আসবে। আমরা এত কিছু মাথা রাখছি না, মাথা রাখার দরকার নেই। এবার এটা কেন করেছি, ধরো বাই চান্স এই থিওরি প্রুভ করতে বললো যে দেখাও যে এর কোঅর্ডিনেট সমীকরণটা এইটা আসবে, তাহলে কি করে করতে হবে সেটা আমি এখানে বলে দিয়েছি। যে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে কোঅর্ডিনেট সমীকরণ এইটা, এটা হচ্ছে কোঅর্ডিনেট সমীকরণ। তারপর আমাদের এদের কমন পয়েন্ট, মানে এটাও এল বাই আর এটাও এল বাই আর, তারপর এই দুটো ইকুয়াল হবে, ইকুয়াল করে আমরা ওই পয়েন্ট বসিয়ে দুটো সমীকরণ পেয়ে যাচ্ছি, এই একটা। তারপর এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা এ আর বি এর মানটা বার করে নেবো, বার করে এখানে বসিয়ে দিলে পরে এরকম একটা আকার চলে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের আপাতত খালি মাথা রাখতে হবে যে এটা আর কনিক হলে তাহলে এটা হচ্ছে কোঅর্ডিনেট সমীকরণ। এবার এই যে কোঅর্ডিনেট সমীকরণ বার করলাম, এটা কিন্তু আমাদের পয়েন্ট যদি এমন থাকে, তাহলে এবার পরীক্ষা কি সবসময় এমন পয়েন্ট দিতে হবে যে একটা আলফা প্লাস বিটা আর একটা আলফা মাইনাস বিটা, পরীক্ষাতে এমন থাকতে পারে যে থিটা ইকুয়াল টু দিল গামা, থিটা ইকুয়াল টু দিল ডেল্টা, কোনো মিল নেই, তাহলে আমরা কি করে বার করবো এটা।
কোনো অসুবিধা নেই। তাহলে আমার মনে 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 করবো গামা মানে তাহলে এটা, গামা মানে কি তাহলে আলফা মাইনাস বিটা, আর ডেল্টা মানে কি আলফা প্লাস বিটা, একই ব্যাপার। তাহলে এখান থেকে আমি আলফা কত পাচ্ছি, যোগ করে দিই তাহলে কি হবে, গামা প্লাস ডেল্টা সমান 2 আলফা হবে, তাহলে বাই 2 ইকুয়াল টু আলফা। তাহলে আলফা পেয়ে গেলাম এখান থেকে আমরা। আর বিটা কত হবে, অর্থাৎ বিয়োগ করে দিচ্ছি এর সঙ্গে, তাহলে ডেল্টা মাইনাস গামা বাই 2 ইকুয়াল টু বিটা। তা আলফা বিটা পেয়ে গেছি। তাহলে আমি আলফা বিটার জায়গায় যদি এই মানটা বসিয়ে দিই, তাহলে অঙ্ক হয়ে গেল আমাদের এল বাই আর ইকুয়াল টু আসছে আমাদের ই কস থিটা প্লাস সেক, সেক বিটার মান কত আছে এখানে আমাদের, বিটার মান আছে এইটা ডেল্টা মাইনাস গামা বাই 2 ইন্টু কস থিটা মাইনাস আলফার মান গামা প্লাস ডেল্টা বাই 2। এই যে তাহলে এটা এনি পয়েন্ট গামা ডেল্টা হয়ে গেল। এবার যদি পরীক্ষা বলে যে একটা পয়েন্ট দিয়ে বললো থিটা ইকুয়াল টু আলফা, অর্থাৎ এখানে দেখো আমি যদি এই বিটার মান 0 করে দিই, তাহলে কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম, অর্থাৎ একটা একটা নির্দিষ্ট পয়েন্ট, একটা পয়েন্ট দুটো পয়েন্টই একটা হয়ে যাবে, একটা দুটো পয়েন্টই একটা হয়ে যাবে মানে স্পর্শক হয়ে যাবে। তাহলে স্পর্শক করতে গেলে আমাদের শুধুমাত্র বিটার মান 0 করলেই হয়ে যাবে। তাহলে বিটার মান 0 করলে কত হবে, এখানে এল বাই আর ইকুয়াল টু মাইনাস ই কস থিটা সেক 0, সেক 0 মানে 1 হবে, তাহলে কস থিটা মাইনাস আলফা। এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, ট্যানজেন্টের সমীকরণ, ঠিক আছে, এই কনিকের উপর, এই কনিকের উপর। আর নর্মালের সমীকরণ কি হবে, অভিলম্ব। তাহলে অভিলম্ব হলে কি হবে, জাস্ট একটা পাই বাই 2 যোগ হয়ে যাবে একটা, তাহলে মাইনাস ই কস পাই বাই 2 প্লাস থিটা প্লাস cos থিটা প্লাস পাই বাই 2 মাইনাস আলফা, জাস্ট খালি একটা এরকম হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের স্পর্শক আর অভিলম্ব, ঠিক আছে। জাস্ট এই স্পর্শকের যেখানে যেখানে থিটা ছিল সেখানে পাই বাই 2 যোগ করে দেবো খালি। তাহলে এই হচ্ছে আমাদের স্পর্শক অভিলম্ব চাই কনিকের ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে আমাদের কমপ্লিট।